বিংশতিতম দ্বিবার্ষিক সম্মেলন অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছে সেই সব সদস্যদের যারা বিগত সম্মেলন ও বর্তমান সম্মেলনের মধ্যবর্তী সময়ে আমাদের কাছে চিরবিদায় নিয়েছে। আচ্ছা, এই প্রস্তাবে আমরা সমব্যথী, তাই আমরা সকলে দুঃখ প্রকাশ করবো। এক মিনিট দাঁড়িয়ে একটু এরপরেই অ্যানুয়াল জেনারেল মিটিং এর প্রথা বা কনস্টিটিউশন অনুযায়ী সেক্রেটারিজ রিপোর্ট লাস্ট ইয়ার 24-25 আমাদের সেক্রেটারি প্লিজ আসুন। আমাদের শুরুতে যে পরিমাণ ভিড় ছিল অনেকটাই হালকা হয়েছে, তবু আমাদের এজিএম করতে হবে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করেছি, আগেই ডিক্লেয়ার করেছি যে আমাদের এজিএমটা ওই একই সঙ্গে হবে, তাই আমাদের এটা করতেই হচ্ছে। আর এটা প্রথাগত নিয়ম যে সেক্রেটারি এসে তার বাৎসরিক সব খতিয়ানের হিসাবে করে দিতে হবে। মাননীয় সুধীবৃন্দ, আর 27 মে 2025 মঙ্গলবার যাদবপুর ইউনিভার্সিটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের 1বিংশতিতম দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানীয় উদ্বোধক, বিশিষ্ট অতিথি, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলির আমন্ত্রিত নেতৃত্ব ও প্রতিনিধিবৃন্দ, আমাদের সংগঠনের সদস্যবৃন্দ, সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শ্রদ্ধা ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সারা বিশ্ব এই সময়ে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক নৈতিক সংকটের বেসামাল অবস্থায় চলছে। রাশিয়া ইউক্রেন আর ইসরায়েল প্যালেস্টাইনের ভয়াবহ অমানবিক যুদ্ধ চলছে। আমরা জানি না আরব অঞ্চলের আরো কিছু দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা। হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে চলেছে, যার মধ্যে অধিকাংশই শিশু। বোমা পড়ছে হাসপাতালগুলি লক্ষ্য করে। আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশেও ঘটে চলেছে পালাবদল। নতুন এক রাষ্ট্রভাবনা সেখানেও চর্চিত হচ্ছে। ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক নতুন কোনো চেহারা নেবে কিনা তা ভবিষ্যৎই জানে। আমরা জানি না পাকিস্তানের সঙ্গেও আমাদের দেশের সম্পর্কে আরো অবনতির দিকে এগোবে কিনা। স্বাধীনতার 77 বছর পার করে এসেও আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের কোনো নিশ্চয়তা এখনো সেভাবে নেই। বেড়ে চলেছে বেকারি, দারিদ্র্য। জাতীয় শিক্ষানীতির বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলে আসছে বহুদিন ধরে। এর কতটুকু সুফল পাওয়া গেল জানা যায় না। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমে আসছে একটু একটু করে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সি সম্মান পেয়েও হারিয়েছে। এই মুহূর্তে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই, কোনো রেজিস্ট্রার নেই অর্থ আধিকারিক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা তাই খুবই দুর্বল। পঠন পাঠন, ছাত্রছাত্রী ভর্তি ব্যবস্থা, পরীক্ষা বিষয়ক নানা রকম সিদ্ধান্ত বা জরুরি ভিত্তিতে গ্রহণ করতে হয়, তার ব্যবস্থা স্বাভাবিক নয়। আমাদের বিশ্ববিদ্যালয়কে এই অবস্থা থেকে মুক্ত করা দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসাবে শুধু এই রাজ্যে নয়, দেশে বিদেশে অত্যন্ত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত একটি নাম। আমাদের দেশের জাতীয় শিক্ষা আন্দোলনের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান ক্রমশ হারিয়ে যাওয়ার পথে। বর্তমানে উদাসীনতা, অক্ষমতা ও অপরিণামদর্শিতার আবহে পরিচালিত হয়ে চলছে এই শিক্ষা প্রতিষ্ঠান, যার সাথে যুক্ত ছাত্র, শিক্ষক, আধিকারিক,
শিক্ষাকর্মী সবাই গভীর উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছে আর একটা সুন্দর সকালের জন্য। আমাদের মতো প্রবীণরা যারা এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল কাজ করেছেন, এখনো নিজেদের এই বিশ্ববিদ্যালয়ের এই অংশ বলে মনে করেন, তারাও এক সুদিনের অপেক্ষায় আছে। একটা ভগ্ন প্রায় পরিকাঠামো নিয়ে ভালো কাজ করা দূরের কথা, গতানুগতিক কাজকর্ম চালিয়ে নেওয়ারও সম্ভব নয়। আমরা জানি পেনশন সরকারের সমাজ কল্যাণমূলক এক উদ্যোগ, দায়বদ্ধতাও বটে। বৃদ্ধ বয়সে পেনশন সূত্রে আয়ের নিরাপত্তার অধিকার আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সোশ্যাল প্রোটেকশন ফ্লোরে রেকমেন্ডেশন নাম্বার 202 ধারায় স্বীকৃত, যা 2012 সালে 185টি রাষ্ট্রের সরকার, নিয়োগকর্তা আর শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি দ্বারা গৃহীত হয়েছে। রাষ্ট্রসংঘেরও তা অনুমোদিত হয়েছে। জাপান প্রতি বছর 15ই সেপ্টেম্বর তারিখটিকে বর্ষিয়ান দিবস হিসেবে পালন করে, তেমনি 1 অক্টোবর তারিখটিকে আন্তর্জাতিক বার্ষিক বর্ষিয়ান নাগরিক দিবস হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের দেশেও পেনশন ব্যবস্থা চালু রয়েছে। সরকারি আধা সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পেয়ে থাকেন। বেশ কয়েক বছর আগে আমাদের দেশের সরকার এই প্রকল্প বাতিল করে নতুন পেনশন প্রকল্প চালু করে, যা 2004 সাল থেকে নিযুক্ত কর্মচারীদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে। এই প্রকল্প কোনোভাবেই কর্মচারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি। এই প্রকল্প বাতিল করে আগের ব্যবস্থা ফিরিয়ে আনতে কর্মচারীদের আন্দোলন চলছে। আমাদের সৌভাগ্য 2004 সালে পশ্চিমবঙ্গ সরকার এই পেনশন প্রকল্প গ্রহণ করেনি, ফলে আমরা এখনো আগের নিয়মেই পেনশন পেয়ে চলেছি। কেন্দ্রীয় সরকার আবার একটি পেনশন প্রকল্প এনেছে অবসরকালে নতুন পেনশন ভোগীদের জন্য, যা কোনো সুখবর বয়ে আনে না। আমাদের সংগঠনের মূল লক্ষ্য 1 নম্বর, পেনশনারদের জন্য ব্যক্তিগত অধিকার, মর্যাদা ও পেনশনের নিরাপত্তা নিশ্চিত করা, একই সঙ্গে তাদের স্বাস্থ্য চিকিৎসা বিষয়ে চিন্তা ভাবনা করা। 2, পেনশনারদের সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফোরাম গড়ে তোলা। 3, সম্মেলন, সেমিনার ও ওয়ার্কশপ ইত্যাদি ব্যবস্থা করে পেনশনারদের সমস্যাগুলি নিয়ে পর্যাপ্ত আলোচনা ও পর্যালোচনার সুযোগ তৈরি করা। 4, পত্রিকা, প্রচারপত্র ইত্যাদি প্রকাশ করে পেনশনারদের নিজের কথা বৃহত্তর পরিসরে আলোচনার সম্ভাবনা তৈরি করা, সমাজের অন্যান্য ক্ষেত্রে মানুষজনের কাছে তা পৌঁছে দেওয়া। একই ধরনের কাজে যুক্ত থাকা সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রেখে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। সংগঠনের সদস্য কল্যাণমূলক কাজগুলি ইতিবাচক পূর্ণতা পেতে সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। এবং সবশেষে সরকার ঘোষিত পেনশনারদের জন্য যা লাভজনক মঙ্গলজনক প্রকল্প তা জনসমক্ষে নিয়ে আসা। আজকের এই সম্মেলনে বিগত বছরে অর্থাৎ 2023-24-এ আমাদের সংগঠন সমস্ত প্রতিকূলতার মধ্যে কি কাজ করে উঠতে পেরেছে বা কি করতে পারেনি এবং আগামী দিনগুলিতে কি করণীয় সে সম্পর্কে এই সংক্ষিপ্ত প্রতিবেদন, যা পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির সভায় অনুমোদিত হয়েছে, তা আপনাদের বিবেচনা ও অনুমোদনের জন্য এই সভায় পেশ করছি। গত 4-10-24 তারিখে আমাদের উপাচার্যের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি পেনশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক লিখিত ডেপুটেশন দিয়েছিলাম রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শূন্য পদগুলির লোক নিয়োগের বিষয়টি আরো অন্যান্য দাবির সঙ্গে ছিল। অবসরপ্রাপ্ত মানুষরা সরকারি নিয়ম অনুযায়ী নিজেদের পেনশনের কিছু অংশ কমিউনিকেশনের পদ্ধতির মাধ্যমে সরকারের কাছে জমা রাখে, পরিবর্তে কিছু থোক টাকা পেয়ে থাকে।
নিয়ম অনুযায়ী 15 বছরের মেয়াদের শেষে এই গচ্ছিত টাকা পেনশনের অংশ আবার পেনশনে যুক্ত হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে এই পেনশনের টাকা জমা রাখার মেয়াদ কমিয়ে 12 বছর করা হয়েছে। আমাদের ক্ষেত্রে এই রায় কার্যকর করতে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর কাছে আমাদের উপাচার্যের মাধ্যমে লিখিত ডেপুটেশন দেওয়া হয়েছে। বিগত সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত 7টি দাবির মধ্যে 2টি দাবি আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়ে আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছিলেন। দাবি দুটি হলো এইরকম: 1 নম্বর, অবসর গ্রহণকালে নির্ধারিত পেনশন বিস্তারিতভাবে অবসর গ্রহণকারীকে জানাতে হবে। তার ফলাফল হিসাবে আমরা পেয়েছি বর্তমানে যারা অবসর গ্রহণ করছেন তারা সবাই পিপিও অর্থাৎ পেনশন পে অর্ডার হাতে পাচ্ছেন। 2023 সালের আগে যারা অবসর নিয়েছেন তাদের পিপিও পরে দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে, প্রতি আর্থিক বছরের শেষে পেনশন সূত্রে বার্ষিক আয়ের বিস্তারিত হিসাব পেনশনভোগীকে জানাতে হবে। তার ফলাফল হিসেবে আমরা পেয়েছি যা উত্তর মাননীয় অর্থ আধিকারিক জানিয়েছিলেন, অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রতি বছরের শেষে আমরা তা জেনে নিতে পারব, কিন্তু পর্যাপ্ত কর্মী না থাকার কারণে ব্যবস্থাটি চালু করা যায়নি। পর্যাপ্ত কর্মীর অভাব বিশ্ববিদ্যালয়ের সমস্ত দপ্তরে, ফলে অনেক কাজই ঠিক সময় করে ওঠা সম্ভব হয়ে উঠছে না। আমাদের সংগঠনের পরিচালন সমিতি বিশ্ববিদ্যালয়কে সচল ও স্বাভাবিক রাখতে যথেষ্ট সংখ্যক কর্মী থাকার বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে। এবারের সম্মেলনে আলোচনার জন্য যে দাবিগুলি পরিচালন সমিতি বিবেচিত হয়েছে তা হল, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সমস্ত শূন্য পদে লোক নিয়োগ করতে হবে, সিপিএফ থেকে জিপিএতে অপশন দেওয়ার সুযোগ নতুনভাবে ঘোষণা করতে হবে, রাজ্য সরকারি কর্মচারীদের মতো বিশ্ববিদ্যালয় পেনশনভোগীদের জন্য হেলথ স্কিম চালু করতে হবে, বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে অন্তত একজন পেনশনভোগীদের জন্য নির্দিষ্ট করতে হবে, কেন্দ্রীয় হারে ডিআর দিতে হবে, বিশ্ববিদ্যালয় হেলথ সেন্টারের যাবতীয় সুযোগ সুবিধা পেনশনভোগীদের জন্য চালু করতে হবে, করোনা কাল থেকে বন্ধ হয়ে থাকা বরিষ্ঠ নাগরিকদের জন্য রেলওয়ে কনসেশন আবার চালু করতে হবে। এই কটি দাবি ছিল আমাদের নিয়ে এবার আমাদের দাবির মধ্যে পড়ে যা আমাদের গভর্নিং বডিতে আলোচিত হয়েছিল। আমাদের অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী গত বছরে 9টি পরিচালন সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে 9/5/24, 16/6, 18/6/24, 13/8/24, 3/10/24, 21/1/25, 24/3/25 এবং 24/4/25 ও 20/5/25। মোটামুটি মাসে একটা করে কাছাকাছি করে আমরা একটা গভর্নিং বডির মিটিং করতে পেরেছি। গত 11ই মার্চ 2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি পেনশনার অ্যাসোসিয়েশনের 20তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উত্তরবঙ্গে। Item 5. First part of the meeting ended and participants were taken out for lunch. Part 2. The second part of the annual general meeting was started at 2 p.m. Item 6. Minutes of the last annual general meeting held on 15/2/2023 was read and confirmed without any change. Item 7. The secretary read the annual report, which was appreciated and was passed without any change. Item 8. The audited accounts and auditors' reports were placed by the treasurer. The auditors, Mr. Devashish Bandyopadhyay and company report was read. The audited report was passed unanimously. Item 9. The audit report from 24/24 to 31/24 with income and expenditure account placed by the treasurer, the auditor,
Mr. Debashish Bandyopadhyay and company report was also made. The audited report was passed unanimously. Item 10, the meeting decided to appoint Mr. Debashish Bandyopadhyay and company as auditor for the next term, that is 1/4/24 থেকে 31/3/25. Item 11, during the election of office bearers and members of the governing body, the proposal of Sri Ashim Kumar Chatterjee, seconded by Sri Ashok Kumar Ghosh, was accepted by this meeting. The list is given below. Office bearers: President Professor Subhash Basu, Vice President 2, first one is Sri Deepak Kumar Bandyopadhyay, the second is Sri Srikanto Sen. Secretary Sri Sunil Karmakar. Joint Secretary 2, first one is Rabindranath Bose, second one is Srimati Shravani Sengupta. Treasurer Sri Vijan Kumar Roy. Members, 7 members: Sri Ashim Kumar Chatterjee, Sri Porimal Devnath, Sri Alok Basu, Sri Prashant Chaudhary, Sri Partha Maitro, Sri Kishore Mondol, and Sri Ashok Kumar Ghosh. Meeting ended with vote of thanks to the chair. আচ্ছা, এটা হচ্ছে মিনিটস অফ দি লাস্ট অ্যানুয়াল জেনারেল মিটিং। আপনারা শুনলেন, সবাই প্রেজেন্ট ছিলেন না, যারা যারা ছিলেন তারা যদি বলেন এটা ঠিকই আছে তাহলে আমরা এটা কনফার্ম করি। কনফার্ম। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে আপনাদের দেওয়া আছে ওই সুবিধার ভেতরে অডিট রিপোর্ট, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট রিপোর্ট, সেটা প্লেস করতে হবে অডিটরকে। অডিটর প্লিজ, সরি ট্রেজারার প্লিজ, আপনারা দেখুন প্লিজ, আপনাদের কাছে দেওয়া আছে বাকি পাওয়ার কথা চেক। expenditure account for the year ended 31st March 2025. আচ্ছা, আমাদের ইনকাম হয়েছিল লাইফ মেম্বারশিপ ফি 14,500, ডোনেশন 15,500, interest on savings bank account 2,577, interest fixed deposit 22,392, miscellaneous receipt 5,880, total household was 60,851, total income আমাদের হয়েছে। আমার এক্সপেন্ডিচার এটা হচ্ছে অফিস এক্সপেন্সেস 1,503। আমার মনে হয় এত বড় দরকার নেই। আমাদের ফান্ড ডিপ্লিট করেছে না, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই অ্যামাউন্ট যদি ঢুকে থাকে সেই অ্যামাউন্টটা বলুন, যদি ডিপ্লিট করে থাকে তাহলে সেই অ্যামাউন্টটা, তাহলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমাদের টোটাল এক্সপেন্ডিচার হয়েছিল 44,163.77%। আমাদের আয় হয়েছে ইনকাম ওভার এক্সপেন্ডিচার 26,687.23 আয় হয়েছে। তারপরে এটা আমাদের জমেছে, ওভারঅল ফান্ড পজিশনটা বলে দিই, মানে খরচের পর এই অ্যামাউন্টটা এক্সেস রয়েছে। আর ওভারঅল আমাদের ক্লোজিং ফান্ড পজিশন ক্যাশ ইন হ্যান্ড আছে, তো ক্যাশ ইন হ্যান্ড 6,866.15%। ওপেনিং ব্যালেন্স কত ছিল? ওপেনিং ব্যালেন্স আছে, এটা বলে দিই, বলে দিয়েছেন কত আগে বলুন আপনি। ওপেনিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স কত? opening balance cash in hand 15,028.15, cash at bank 2,08,978.38, fixed deposit 4,73,829, total 697,836,835.53. ক্লোজিং ব্যালেন্স Closing of cash in hand
6,866.15. Asset Bank 93,827.61. Fixed deposit 6,23,829. হ্যাঁ টোটাল হচ্ছে আমাদের 7,24,522.76. তার মানে দেখা গেল যে আমরা খরচ বাদ দিয়ে আমাদের অ্যামাউন্ট খানিকটা বেড়েছে, হ্যাঁ আর ক্লোজিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্সের থেকে বেশি ন্যাচারালি হবে, তাই অনেকটাই বেড়েছে। আর আমরা এই বছরে একটা ফিক্সড করছিলাম। এবার অডিট রিপোর্টে ওই মেজর জায়গাটা অডিটার কি বলবে স্যালারি পিকচার পুরো রিপোর্ট করা দরকার না, তাই এই জায়গাটা অডিটারের ওপিনিয়ন হচ্ছে the company financial statement giving a true and fair view of the state of affairs of the entity as at 31st March 2025, and it is and of its surplus for the year then ended in accordance with the accounting standard issued by the ICAI. ICAI is an Institute of Chartered Accountants. এইটা স্যালারি পিকচার মানে এই সমস্ত অ্যাকাউন্টস যা যা দেওয়া আছে ওনার কাছে যা যা ঠিক দেওয়া হয়েছিল সবগুলো ঠিক ঠিক ইন অর্ডার, হ্যাঁ, এবং এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ল অনুযায়ী ঠিক আছে। আপনারা দেখুন, আবার যদি কোনো পরিবর্তন বা কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন, যদি কোনো প্রশ্ন না থাকে ধরে নেবো এই অ্যাকাউন্টসটা আপনারা পাস করবেন, তাহলে এটা পাস হবে। এই সমস্যার কারণে এটা ওইভাবে হয়নি। এবার প্রপোজালটা আমরা যেটা লিখেছি সেটা বলছি। দেখুন, এটা বোল্ড টাইপের ছাপা আছে, ওটা হলো আমাদের প্রপোজাল, এটা আমরা গভর্নিং বডিতে নিয়েছি আর কি। সেটা হলো the term of office of the governing body shall ordinarily be one official calendar year within bracket January to December, unless it is dissolved, terminated early under unforeseen circumstances, and the election of the same be held in the month of November normally. After the election, the old governing body shall hand over the charges to the newly formed governing body by 31st December. তা এটা হলো আমাদের নতুন প্রস্তাব। এই প্রস্তাবটা যদি আমরা ওখানে জমা দিতে পারি, ওনারা যদি এটাকে গ্রাহ্য করেন, মেনে নেন আমাদের জন্য, আমাদের অনুমতি দেন, তাহলে আমরা আগামী নভেম্বর মাসে আবার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সমবেত হব এবং নতুন করে তারপরের বছরের জন্য কমিটি নির্বাচন করব। তারপরের বছর 1 জানুয়ারি থেকে সেই কমিটি ফাংশন করবে। এটা হলো প্রপোজাল, আপনাদের বিবেচনার জন্য পড়লাম। সেটা হ্যাঁ বলে দিচ্ছি, সেটা গতবার আলোচনা করেছিলাম। আমাদের বছরটা শেষ হচ্ছে এখনকার নিয়ম অনুসারে মার্চে, এবং আর্থিক বছরও শেষ হচ্ছে মার্চে। তা আর্থিক বছর মার্চে যদি শেষ হয়, সেই মার্চ পর্যন্ত হিসাব প্রস্তুত করে সেটাকে অডিটরের কাছে দিয়ে অডিট করিয়ে এনে নতুন করে আবার একটা সাধারণ সভা ডেকে ওটাকে পাস করানো, তাহলে সেটা কখনোই মার্চে অফিসিয়াল ইয়ারের মধ্যে হবে না। মার্চ ফিনান্সিয়াল ইয়ারের শেষ হলে মার্চের অফিসিয়াল ইয়ারের মধ্যে ওই কাজটা করা কখনোই যাবে না, কোনোদিনই যাবে না। ওটা করতে গেলে 3-4 মাস, অন্তত 2 মাস তো বটেই, যে এবার যেমন হলো এপ্রিল মে 2 মাস লেগে গেল, অন্তত 2 মাস আরও স্লাইড করে যাবে। এই 2 মাস স্লাইড করতে গেলে প্রথমেই আমাদের যেটা হলো সেটা ওখানে জরিমানা দিতে হবে, কারণ ওটা রিটার্নটা জমা পড়ে দিতে প্রত্যেক বছর ফাইন। আর একটা হলো পরের কমিটি যখন আসবে সে কিন্তু ফুল টার্মটা পাবে না কাজ করার জন্য, তার টার্মের কিছুটা আমরা খেয়ে দিলাম, সে যদি পরবর্তী সময়ে আবার 2 মাস 3 মাস খেয়ে ফেলে, সে তার পরবর্তী টার্মের যারা আসবে তাদের টাইমটা খাবে। এরকম একটা প্রসেস চলতেই থাকবে, এটা খুব শোভন নয়। এই কারণে এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি।
বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি, তাই তো? তাহলে আমরা অডিটর হিসেবে এর পরের বছর মানে 25-26 ফিনান্সিয়াল ইয়ার তাকেই ঠিক করব। এবারে আমাদের প্রধান কাজ গভর্নিং বডি যেটা ছিল 24-25 সেটা আজকে শেষ হয়ে গেল। আমাদের নতুন করে গভর্নিং বডি অথবা তাকে বলে এক্সিকিউটিভ কমিটি, এখানে গভর্নিং বডি বলছে, ঠিক করতে হবে। সেখানে অফিস বেয়ারার ঠিক করতে হবে 7 জন এবং গভর্নিং বডি মেম্বার ঠিক করতে হবে 7 জন। 7 জন অফিস বেয়ারার যারা তারা হচ্ছেন একজন প্রেসিডেন্ট, 2 জন ভাইস প্রেসিডেন্ট, 1 জন সেক্রেটারি, 2 জন জয়েন্ট সেক্রেটারি, 1 জন ট্রেজারার। এই হচ্ছে অফিস বেয়ারার। আর 7 জন গভর্নিং বডি মেম্বার। যদি আপনাদের কোনো প্রপোজাল থাকে কাইন্ডলি এসে বলবেন। আপনার এটা করার আগে আপনি একটা প্রস্তাব 1 মিনিট দেবো, একটা প্রস্তাব। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আমি যেটা এখন বলতে যাচ্ছি সেটা আমাদের গভর্নিং বডি গঠন করা সম্পর্কে না, সম্পূর্ণ আলাদা। আপনারা জানেন এই বছরে আমাদের সম্মেলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল যে বয়স্ক মানুষদের বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা, অসুখ বিসুখ এগুলো নিয়ে একটা আলোচনা চক্র, এবং 2 জন ডাক্তার খুব সুন্দরভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। আমরা যারা ছিলাম অনেকেই উপকৃত হয়েছি। এই প্রসঙ্গে একটি প্রস্তাব আমি এখানে রাখতে চাইছি। এখানেও সেটা আমাদের যিনি উদ্বোধক ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন তিনিও বলেছেন, এবং আমাদের সহ উপাচার্য যে ছিলেন তিনিও স্বীকার করে গেছেন যে এই বিষয়টি নিয়ে একটি গবেষণা কেন্দ্র বা স্টাডি সেন্টার যদি বিশ্ববিদ্যালয়ে হয়, এই মর্মে যদি আজকের এজিএম এই মর্মে যদি একটা সিদ্ধান্ত নেয় এবং সেটা যদি আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করি, বিশ্ববিদ্যালয়ের যদি একটু দায়িত্ব আমরা দিই, যদি হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়টা নতুন কিছু ঘুরতে যাবে আর কি, বা একটা গবেষণা কেন্দ্রই হোক বা আলোচনা কেন্দ্রই হোক, একটা সেন্টার এটা যদি তৈরি হয় তাহলে ভালো হবে। এই প্রস্তাবটা আমি এখানে রাখছি। আজকের এজিএম যদি এটা গ্রহণ করে তাহলে গুরুত্বটা বেশি পাবে, বিশ্ববিদ্যালয় হয়তো একটু গুরুত্ব নিয়ে ভাববে। আচ্ছা, আমার মনে হয় এই প্রস্তাব এজিএম থেকে পাস করানোর কোনো প্রয়োজন নেই। এইটা আমরা গভর্নিং বডিতে প্রেস করব এবং সেটা আমরা ইউনিভার্সিটির সঙ্গে কথাবার্তা বলে আমরা এটা করতে পারি। এর জন্য এজিএম এর দরকার। আচ্ছা, অসীম চ্যাটার্জি প্রপোজ করেছেন প্রেসিডেন্ট সুভাষ বাসু, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর দীপক বন্দ্যোপাধ্যায় এবং শ্রী শ্রীকান্ত সেন, সেক্রেটারি শ্রী সুনীল কর্মকার, জয়েন্ট সেক্রেটারি রবীন্দ্রনাথ ঘোষ এবং শ্রীমতী শ্রাবণী সেনগুপ্ত, ট্রেজারার শ্রী বিজয় কুমার রায়। আর 7 জন যে মেম্বার প্রফেসর পরিমল দেবনাথ, অসীম কুমার চ্যাটার্জি, অলোক কুমার বাসু, কিশোর কুমার মণ্ডল, প্রশান্ত চৌধুরী, পার্থ মৈত্র, রঞ্জিত কুমার বণিক। এইটা প্রপোজাল দিয়েছেন অসীম চ্যাটার্জি, সেকেন্ড করেছেন অজিত কুমার মিত্র। আর কোনো প্রপোজাল যদি থাকে কাইন্ডলি দেবেন। ভাইস প্রেসিডেন্ট প্রফেসর দীপক বন্দ্যোপাধ্যায়, আরেকজন ভাইস প্রেসিডেন্ট শ্রী শ্রীকান্ত সেন, সেক্রেটারি সুনীল কর্মকার, জয়েন্ট সেক্রেটারি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ, আর শ্রীমতী শ্রাবণী সেনগুপ্ত। ট্রেজারার শ্রী বিজয় কুমার রায়। এরপরে মেম্বার 7 জন যে মেম্বার রয়েছে প্রফেসর পরিমল দেবনাথ, অসীম কুমার চ্যাটার্জি, অলোক কুমার বাসু, কিশোর মণ্ডল, প্রশান্ত চৌধুরী, পার্থ মৈত্র,
রঞ্জিত কুমার বণিক। রঞ্জিত কংসমণি। তাহলে এই হচ্ছে, সকলকে চিনে নিলে। এবারে আমরা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং এর শেষ পর্যায়ে চলে এসেছি। তাই জন্য আমার রিকোয়েস্ট, প্লিজ বসুন। তাই জন্য আমার রিকোয়েস্ট, আপনারা আমাদের এই সব আন্দোলনে বা কর্মকাণ্ডে অনেক বেশি করে পার্টিসিপেট করবে, এটা আমাদের একান্ত। আর তাছাড়া যেসব সোশ্যাল ফাংশন হয় সেখানে যদি আপনারা সকলের বেশি করে জয়েন করেন তাহলে আমরা উৎসাহিত হব। এই বলে আমরা শেষ করছি। যদি আরো অন্য কারোর কোনো প্রপোজাল না থাকে, আমি ধরে নিচ্ছি আমাদের এই অ্যানুয়াল জেনারেল মিটিং এন্ডস হিয়ার। ধন্যবাদ দেওয়া আছে। আমরা প্রায় শেষ পর্বে এসে পৌঁছিয়েছি। আমরা অনেক কষ্ট করে যারা রয়েছি, সত্যি একটু আমাদের মাঝখানে ত্রুটি হলো, আবার আসতে একটু দেরি হলো। যাই হোক, নিজেদের লোক করে সবাই ক্ষমা করে নিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমাদের ইউনিভার্সিটি পেনশন অ্যাসোসিয়েশনের আজকে 21তম যে দ্বিবার্ষিক সম্মেলন বার্ষিক সাধারণ সভা হলো, তা আমাদের শেষ জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকল সদস্য যারা এসছেন তাদের সকলকে, যারা শারীরিকভাবে এসছেন এবং সবাই সদস্য, তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সম্মেলনের উদ্বোধক, যিনি আমাদের সহ উপাচার্য, মাননীয় সহ উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্ত মহাশয়কে, তিনি হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের কিছুটা সময় দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান অতিথি আমাদের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অশোকনাথ বসু, যিনি আমাদের অনুষ্ঠানে ডাকতেই হাজির হয়ে যান এবং তিনি নানা পরামর্শ দিয়ে আমাদের সমৃদ্ধ করেন। আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডেপুটি রেজিস্ট্রার উজ্জ্বল কুমার মহাশয়কে, যিনি আমাদের অনেক বিষয়ে আমাদের সংগঠনকে সাহায্য করেন এবং তার কাছে আমরা যখনই যাই বিভিন্নভাবে তাদের সাধ্য মতন তারা আমাদের সাহায্য করেন। যে দুজন ডাক্তারবাবু আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে সেমিনারে অংশগ্রহণ করে তাদের বক্তব্য রেখে আমাদের সমৃদ্ধ করেছেন, ডাক্তার অরুণাংশু তালুকদার এবং ডাক্তার সঞ্জয় ধর, দুজন ডাক্তারবাবু এই সহযোগিতা ও সহমর্মিতা আমরা আপ্লুত হয়েছি। তারা যে সমস্ত তথ্য বা বক্তব্য আমাদের কাছে রেখেছেন, আমরা সকলেই এই বয়সে এসে তাদের উপকৃত হয়েছি। আজকে সেমিনার মঞ্চ থেকে শ্রী মনোজ কুমার মাইতি, বার্ধক্য পীড়িত অসংখ্য একাকী মানুষদের জন্য যে মাইটিজের পক্ষ থেকে যে নানান রকম পরিষেবা দেওয়ার খবরাখবর আমাদের কাছে দিয়েছেন এবং যেটা পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য যে বিভিন্ন তাদের সিস্টেম আছে তা বলেছেন, তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে সম্মেলনে উপস্থিত থেকেছেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি পেনশনার অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর অসিত দাস মহাশয় এবং যুগ্ম সম্পাদক শ্রী প্রবীর ভট্টাচার্য, এবং আমরা তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছিলেন প্রতিনিধি হয়ে, কলকাতা রবীন্দ্রভারতী, বিধানচন্দ্র কৃষি, কল্যাণী, তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাতৃপ্রতিম সংগঠন জুটা থেকে এবং আমাদের কর্মচারী সংসদের পক্ষ থেকে যারা এসেছিলেন তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সেমিনার অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট বিষয়ে যে দুজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু সন্ধান জানিয়ে যেসব সংগঠন আমাদের সহায়তা করিয়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন, যেমন ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি কলকাতা চ্যাপ্টার, বেথুন ইনস্টিটিউট অফ জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন সেন্টার এবং বরিষ্ঠ নাগরিক মঞ্চ, এই সংগঠনগুলির প্রতিও আমরা আমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি। আজকে সম্মেলন পর্বের অনুষ্ঠানে যারা গান গিয়েছেন তাদেরও আমরা ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো অনুষ্ঠান করতে হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে সহযোগিতা তাছাড়া আমাদের সম্ভব নয়, কিন্তু আমরা প্রতিটি অনুষ্ঠানের ক্ষেত্রে এই প্রশাসনের কাছ থেকে সাহায্য পাই
এবং তাই আমরা তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কোনো অনুষ্ঠান করতে গেলে প্রচুর অর্থেরও প্রয়োজন হয়, এক্ষেত্রে যেমন সমস্ত বিজ্ঞাপনদাতা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমাদের যথেষ্ট বিজ্ঞাপন দিয়ে যথেষ্ট সাহায্য করেছেন, আমরা তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেসকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে সামান্য লোকবল দিয়ে যথেষ্ট পরিশ্রম করে আমাদের এই স্মরণিকাটা ছেপে দিতে পেরেছেন নির্দিষ্ট টাইমের মধ্যে। তাদেরও আমরা এই সহযোগিতার জন্য আমরা ধন্য হয়েছি এবং তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমস্ত সদস্যা, স্বেচ্ছাসেবক, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রের মানুষদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান যেটি শেষ করতে পেরেছি এর জন্য আমরা সকলকে কৃতজ্ঞতা এবং আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি। আশা করবো আগামী দিন আমরা আবার এইভাবে মিলিত হব। আজকে অভূতপূর্ব একটা সাড়া আমরা পেয়েছি আমরা পেনশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তার জন্য আমরা আবারও এই সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো এইভাবে সক্রিয় অংশগ্রহণ এবং আমাদের যে পেনশনার অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনে আপনারা মাঝে মাঝে আসুন, তবেই আমরা আরো সুন্দর করে আমাদের আগামী দিনগুলো আমাদের দাবি দাবাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আন্দোলনে যেতে পারবো। এই কথা বলে আমি আজকে এখানে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আচ্ছা, এখনই আমাদের সভাপতি মশাই তো সমাপ্তি ঘোষণা করবেন, করে এবার বেরিয়ে যাওয়া স্বাভাবিকভাবে। তবে একটা অনুরোধ আছে যে হলের বাইরে একটু চায়ের ব্যবস্থা আছে, আপনারা চা না খেয়ে যাবেন না, বেরিয়ে চাটি খেয়ে নেবেন আগে। ঠিক আছে, চা খেতে আমরা বাইরে চলে যাচ্ছি। অ্যানুয়াল জেনারেল মিটিং